খাওয়া শেষে পাভেল প্রিয়ন্তীকে জিজ্ঞেস করল, আর কিছু খাবি? একটা দই হলে ভালো হয়। পাভেল ওয়েটারকে ডেকে বলল, সেটা আনতে। ছেলেটা কাছে গিয়ে জানাল, সরি সা, ওইটা এখন স্টক আউট। প্রিয়ন্তীর মুখটা সঙ্গে সঙ্গে ভার হয়ে গেল। কিছু না বলে উঠে দাঁড়িয়ে বাইরে চলে গেল। বাসে উঠে নিজের সিটে গিয়ে বসে পড়ল, ওড়নাটা গায়ে জড়িয়ে। ২-১ মিনিট পর আবারও একই বেগে শব্দ হল সেখানে। প্রিয়ন্তী চোখ না খুলেই বুঝল কে দাঁড়িয়ে আছে, তবুও দেখল। দেখেও না দেখার ভান করল। লোকটা ডেকে উঠল আকস্মিক, মিস লোহাক মুন। প্রিয়ন্তী উঠে বসল, আবারও রেগেমেগে পর্দা সরিয়ে উঁকি দিল। কিছু বলতেই যাবে, অগ্নি ওর মুখের সামনে লোকটা কিছু একটা এগিয়ে ধরল, বলল, নিন। প্রিয়ন্তী অবাক হয়ে তাকাল, বলল, এটা আপনি কোথায় পেলেন? তাজির একেবারে স্বাভাবিক ভঙ্গিতে বলল, পাশের দোকান থেকে ছিনতাই করে এনেছি। কিডন্যাপ ছিনতাই করা ছাড়া আর কিছু পারেন? আপনার প্রফেশনে তো এইসব নেই। তাজির প্যাকেটটা ওর হাতে দিয়ে বলল, তাহলে ধরে নিন কমান্ডারের ক্ষমতা ব্যবহার করেছি। প্রিয়ন্তী আর কিছু বলল না, প্যাকেটটা হাতে নিয়ে মুচকি হেসে ফেলল। বুকের ভেতর অজানা এক ভালো লাগার সৃষ্টি হল। লোকটার উপর বিরক্তি থাকা সত্ত্বেও মনটা ফুরফুরে হয়ে উঠল। মানতে হবে, মানুষটা যতটা অসভ্য তার চেয়ে একটু বেশি যত্নশীল। ড্রাইভারের পাশে বসে একটা সিগারেট ধরালো তাজদির। গাড়ি ছেড়েছে মিনিট 10 হবে। জানালার বাইরে রাতের অন্ধকার ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। ভেতরে নরম হলুদ আলোয় ফোন স্ক্রল করতে করতে ধোয়ার প্যাচ ঝাড়ছে সে। পাশেই বসা ড্রাইভার খুব মনোযোগে গাড়ি চালাচ্ছে। এ বেলায় হঠাৎ ড্রাইভারের ফোন বেজে উঠল। ড্রাইভার কল রিসিভ করতেই তাজির লক্ষ্য করল লোকটার কণ্ঠস্বর কেঁপে উঠেছে ক্রমাগত। কপাল বেয়ে টপটপ করে ঘাম ঝরছে এসির নিচেও। সিগারেট টানতে টানতেই সেটা লক্ষ্য করল তাসজিদ। বুঝল কিছু একটা ঠিক নেই। জিজ্ঞেস করল আকস্মিক, ইজ এনিথিং রং? ড্রাইভার প্রথমে কিছু বলল না, স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে রইল চুপচাপ। কয়েক সেকেন্ড পরেই ভেতরের ভয়টা আর চেপে রাখতে পারল না। অস্ফুট গলায় প্রত্যুত্তর করল, জি ভাই, আসলে ভাই আমি তাড়াতাড়ি যাওয়ার জন্য শর্টকাট রাস্তায় ঢুকেছিলাম। এইমাত্র খবর এলো এই রাস্তায় নাকি ডাকাতের দল উৎপেতে আছে। তাজির ভ্রু কুচকে তাকাল, ধোঁয়ার ফাঁক দিয়ে তাকিয়ে শান্ত গলায় বলল, তা এটা এত ঘাবড়ানোর কি আছে? ড্রাইভার যেন প্রশ্নটাই বুঝতে পারল না, বোকা বোকা চোখে তাকিয়ে বলল, জি ভাই। তাজির আবারও বলল, এত ভয় পাওয়ার কি আছে? বি নর্মাল। ভাই আমি এই লাইনে নতুন, এরকম অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি। তাজির কিছুক্ষণ চুপ করে রইল, তারপর জ্বলন্ত সিগারেটটা ফেলে পায়ের নিচে পিষে বলল, আপনি সরে বসুন, আমাকে স্টিয়ারিং দিন। ড্রাইভার অবিশ্বাসের চোখে তাকাল, কাঁপা গলায় আওড়াল, জি ভাই, আপনি কি আর কি করছেন নাকি? তাজির চুপচাপ নিজের পকেট থেকে একটা কার্ড বের করল, তুলে ধরল লোকটার সামনে। ড্রাইভারের চোখের সামনেই ধরতেই লোকটার চোখ দুটো গোল গোল হয়ে গেল বিস্ময়ে। আশ্চর্য হল আরেকটু ভালো করে দেখল কার্ডটা। লোকটা বিশ্বাসই করতে পারছে না তার পাশে বসে আছে একজন নেভির লেফটেন্যান্ট কমান্ডার। অগত্যা স্যার বলে মুখে ফেনা তুলল, এখন এসব বাদ দিন, সরে গিয়ে বসুন আর নিশ্চিন্ত থাকুন। ড্রাইভার তাড়াতাড়ি উঠে দাঁড়াল, তাড়াহুড়ায় গিয়ে সরে বসল পাশের সিটে। বারবার ঘুরে তাকাচ্ছে তার সঙ্গে বসে থাকা মানুষটার পানে। তারপর আবার থেমে বলল, স্যার, আপনি চালাতে পারবেন তো? তাজির স্টিয়ারিংয়ে হাত রেখে হালকা হেসে বলল, ড্রাইভার সাহেব, আকাশের প্লেন ছাড়া বাকি সবকিছু চালানোর অভিজ্ঞতাই আছে। এই তাজদির সিদ্দিকী আজান স্যার, সো বি রিল্যাক্সড, ওকে? এই অসময়েও মেচারা ড্রাইভার ঘামতে ঘামতেও মুখ ফসকে বলে ফেলল, তো ওটাও বাকি রেখেছেন কেন স্যার? সময়ের অভাবে একবার ট্রাই করেছিলাম, বাট প্রপারলি হ্যান্ডেল করতে পারিনি আর কি। এইবার সেটাও শিখে নিব ভাবছি। বউকে নিয়ে হেলিকপ্টার ট্যুর দেওয়ার ছোটখাটো একটা ইচ্ছে আছে। দুঃখ হাতে বাসের স্টিয়ারিং সামলে সামনে ছুটছে তাজদির। চারপাশে ঘন অন্ধকার জঙ্গল, পেছনে ফেলে এগোচ্ছে সামনে। হেডলাইটের আলোয় মাঝে মাঝে গাছের ডালপালা ছুটে ছুটে পেছনে পিছলে যাচ্ছে। হঠাৎ করেই অদূরে চোখ পড়ল ওর। রাস্তায় দাঁড়িয়ে আছে এক বোরখা পরা মেয়ে। দুহাত তুলে বাস থামানোর ইশারা করছে। কেউ দেখলে ভাববে হয়তো এই মাঝ রাস্তায় বিপদে পড়েছে মেয়েটা, সাহায্য করবে নির্ঘাত। ড্রাইভার তাকে ডেকে বলল বাসটা থামাতে, মেয়েটাকে সাহায্য করতে। তাজির চুপচাপ শুনল শুধু, জিভ দিয়ে গালের ভেতরটা ঠেসে একটু কটমট করে বলল মনে মনে, তো অবভিয়াস। বলেই সে বাসের গতি আরও বাড়াল। বাস সোজা ওই মেয়েটার দিকে ধেয়ে গেল। আরেকটু হলেই যেন উড়িয়ে দেবে মেয়েটার গায়ের ওপর। ঠিক তখনই চ্যা করে ব্রেক কষে বাসটা ঝাঁকুনি খেয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। পরম মুহূর্তেই জঙ্গল থেকে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে এলো কয়েকজন কালো পোশাকের লোক। কারো হাতে বন্দুক, কারো হাতে বড় বড় দা।
ঠাস 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 করে গুলি ছড়ালো একত্রে সকলে। বাসের পেছনের দিকের কাচের কয়েকটা গুলি এসে লাগল। কাচ শূন্য বিচূর্ণ হয়ে ছিটকে পড়ল কিছুটা। কিন্তু বাস থামল না। তাজির দাঁতে চেপে ধরে গতি আরও বাড়াল। ঝড়ের মতো ছুটতে লাগল বাসটা। ওদিকে ভিতরে ঘুম ভেঙে সবাই আতকে উঠল। ভয় চেঁচিয়ে উঠল আতঙ্কে। বাসের স্টাফ মাইকে বলল, সবাই প্লিজ শান্ত থাকবেন, কেউ হাইপার হবেন না। আমাদের বাসে আক্রমণ হয়েছিল, কিন্তু আমরা এখন সেফ আছি। এতেও কেউ দমল না। আগের ন্যায় সবাই চেঁচিয়ে যাচ্ছে সমানে। আমাদের সঙ্গে আছেন নেভির লেফটেন্যান্ট কমান্ডার সিদ্দিক আজান স্যার। উনি নিজেই গাড়ি চালিয়ে আমাদের নিরাপদে বের করে এনেছেন। আপনারা প্লিজ রিল্যাক্সে থাকুন। আমরা ইতিমধ্যে অনেক দূর চলে এসেছি। প্লিজ হাইপার হবেন না কেউ। সবাই নিজে নিজে জায়গায় গিয়ে বসুন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বাস ঢুকল সিলেটে। নির্দিষ্ট জায়গায় থামতেই সবাই একে একে নামতে লাগল। পেছনের কাচের গুলির দাগ দেখে কেউ শিউরে উঠছে ভয়ে। কেউ আবার তাজদিরের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ, তুমি আমাদের জন্য পাঠিয়েছিলে বাবা। বুড়া মানুষরা মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিচ্ছে মন ভরে। ইয়াং ছেলেরা মোবাইল বের করে সেলফি তুলছে তার সঙ্গে। এই সময় মিতালি প্রিয়ন্তীকে ডাকল, এই ওঠো, নামবে না? প্রিয়ন্তী, এই প্রিয়ন্তী, এই চলে এসেছি তো। ঘুম ঘুম চোখে ওড়না পিছিয়ে প্রিয়ন্তী নামল। নামতেই দেখল সবাই গোল হয়ে একজনকে ঘিরে আছে, সেলফি তুলছে। কেউ কেউ আবার দোয়া বাহবা দিচ্ছে। প্রিয়ন্তীর মাথায় কিছুই ঢুকল না। রাতারাতি লোকটা সবার চোখে হিরো হয়ে গেল কি করে? সে ফিসফিস করে ভাবির দিকে তাকিয়ে বলল, ভাবি, সবাই ডাকাত ডাকাত করছে কেন? আল্লাহ, তুমি কোন দুনিয়াতে ছিলে প্রিয়ন্তী? রাতে তো আমাদের বাসে ডাকাত আক্রমণ করেছিল। কি বলছ? ডাকাত? এমা, কখন? আল্লাহ, আমাকে ডাকনি কেন? এই সময় পেছন থেকে ভরাট গলায় ভেসে উঠল পরিচিত পুরুষালী স্বর। এখন বুঝলাম ডাকাতরা আসলে কেন এসেছিল। ওরা তো আসলে আপনার জন্য এসেছিল মিস প্রিয়ন্তী। আপনাকে নিজেদের গ্রুপের সর্দার বানাতে চেয়েছিল বোধহয়। এত সুন্দর একজন বিআইন সাহেবাকে চোখের সামনে আমরা ডাকাতদের হাতে তুলে দিতে পারি বলেন? আহারে, বেচারাদের স্বপ্ন সবটাই রয়ে গেল। আর আপনারও ডাকাতদের সর্দার হওয়া হয়ে উঠল না। আফসোস। ভিডিওটির সময় অতিরিক্ত ব্যথায় কাতর হয়ে পড়ি। পেটে হাত চেপে ধরে ঠোঁট কামড়ে ফুপিয়ে কাঁদছি। প্রতিবার এমন ব্যথায় আমি অসুস্থ হয়ে পড়ি। তাই চোখ বন্ধ করেই শুয়ে আছি। তখন কেউ আমার হাত ধরে টেনে তোলে। আমি চমকে শক্ত হয়ে বিছানায় বসলাম। সামনের ব্যক্তি আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকিয়ে ভয়ে নিজেকে গুটিয়ে নিলাম। সামনের মানুষটি আমার চুলের মুঠি শক্ত করে ধরে বলল, হেই যে নবাবের বেটি, সকাল 10টা বেজে গেল, আপনার এখনো ঘুম হলো না? এখনো বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছিস? তোর সাহস তো দেখে আমি অবাক হচ্ছি। চাচি কথাটা খুব রাগান্বিত হয়েই বলল। আমি চাচির দিকে তাকিয়েছিলাম। কথা শেষ হতেই বললাম, চাচি, আমি অসুস্থ, উঠতে পারছি না, একটু শুয়ে থাকতে দাও, বিকেলেই সব করে দেব। কি বিকেলে? চুপচাপ উঠ, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আজকে আমার ছেলে আসবে। এতদিন পর ছেলেটা বাড়ি আসবে, কত কাজ তুই না করে বসে থাকার জন্য সুযোগ খুঁজছিস? উঠ, তোর কোনো অজুহাতই আমি শুনছি না। তাড়াতাড়ি কাজে লেগে পড়। কতদিন পর আমার ছেলে আসছে বিদেশ থেকে, কত কাজ পড়ে আছে। চাচি কথাগুলো বলতে বলতেই চলে গেল। আমি চুলের মুঠি এক হাত দিয়ে চোখের জল ফেলছি। চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেললাম। উঠতে পারছি না, কাজ করব কি করে? তারপর চোখ মেললাম। চাচি কি বলল? ভাইয়া আসছে? 5 বছর আগে ভাইয়া বিদেশ গিয়েছিল, আজ দেশে আসছে। ভাইয়া যখন বিদেশ গিয়েছিল তখন আমি অনেক ছোট ছিলাম, তাই ভাইয়ার চেহারা ভুলে গেছি। ভাইয়ার আসার আনন্দ হচ্ছে, কিন্তু বেশিক্ষণ থাকল না। কাজের লোক বলল, উষা, তাড়াতাড়ি মাসা মুছে ফেলো, ম্যাডামের আদেশ, বলেই চলে গেল। আমি দুর্বল শরীর নিয়ে উঠে দাঁড়ালাম। ব্যথায় চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু দেখার মতো কেউ নেই পাশে। ভাবলাম, কোথায়? কাউকে? যার মা বাবাই নেই, সে তো এভাবেই থাকবে। চাচিরা তো তাও আমাকে বাসায় রেখেছে, এই তো অনেক। তাদের কথা না শুনলে আমাকে টর্চার করবে। পেটের সাথে এখন মাথাও খুব ব্যথা করছে। এক হাত চুলে দিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। তারপর অনেক কষ্টে চুলটা বাঁধলাম। ওয়াশরুম থেকে পানি এনে বালতি করে দোতলায় চলে এলাম। চাচির রুম থেকে মোছা শুরু করলাম। ওঠা বসা করতে খারাপ লাগলেও দাঁতে দাঁত চেপে সহ্য করলাম। সিঁড়ি পেয়ে নিচে নেমে এলাম। কাজ শেষ হতেই অনেকটা সময় বেরিয়ে গেল। পুরো বাসা মুছে আমি ধপ করে সোফায় বসে গা এলিয়ে দিলাম। এত খারাপ লাগছিল যেন মরে গেছি। চোখ বন্ধ করে বসে আছি। সারা শরীর অসাড় হয়ে আসছে। তখনই চাচি কর্কশ গলায় আওয়াজ করতে করতে আমার কাছে এলো। তার আওয়াজ পেয়ে উঠে দাঁড়িয়ে পড়লাম। কি হচ্ছে কি? তুই আবার কাজ ফেলে বসে আরাম করছিস? সত্যি,
যে রেখেছি বাড়িতে কেন এমন আপদ, বাসায় রাখতেই চাইছিলাম না, আমার হাড় মাংস শেষ করে দিল, বসে বসে শুধু অন্ন ধ্বংস করছে, কাজের বেলায় অষ্টরম্ভা। চাচির কথা শুনে আমার বুকের ভেতরটা ধুমড়ে মুচড়ে যাচ্ছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। চাচি, আমি তো সব কাজই করি, সব সময়, চাচি যা বলে তাই করি। আজ শুধু পিরিয়ডের জন্য কষ্ট করতে চাইছিলাম, তাও তো করেছি। আবারও একা কান্না শুরু হয়েছে। এত নাটক করতে পারিস তুই, কিছু বলতেই কান্না করে ভাসিয়ে দেবার স্বভাব, যত সব আপদ। চাচি, আমি তো মুছে দিয়েছি। হুম, দেখেছি, একটা ঘর বাদ দিলি কেন? কোন ঘর তো বাদ দেইনি চাচি। ইহানের ঘর তো কিছুই করিসনি, যা ওই ঘরে গিয়ে পরিষ্কার কর। ও কিন্তু একদম নোংরা পছন্দ করে না, একদম ঝকঝকে তকতকে করে পরিষ্কার করে দিবি। ওই ঘরে তো সবাইকে যেতে মানা করেছিলে, তাই করিনি। কিন্তু এখন না গেলে পরিষ্কার করবি কি করে? দরকার ছাড়া ওই রুমে যাবে, ইহান পছন্দ করে না। তাই আমিও মাথা নেড়ে সম্মতি দিলাম। ইহান ভাইয়ার রুমে এসে পুরো রুম ঝাড়নাম, ধুলোই ভরেছিল। বিশাল বড় বিছানা, আলমারি থেকে চাদর বালিশের কভার এনে বিছালাম। সবকিছুই পরিষ্কার করে ফুলের টবে ফুল দিয়ে দিলাম, নষ্ট হয়ে গিয়েছিল। এখন ভালো লাগছে, এখানে ফুল রাখলে ভালো লাগে। আমি কিছু একটা ভেবে বাগানে চলে এলাম। আমার পছন্দমতো ফুল নিলাম, তারপর টবে রাখলাম। ইহান ভাইয়ার ছোটকালের ছবি আছে, একটাই তার মা বাবার সাথে একদম ছোট, আরেকটাই একটু বড়, সেখানে চশমা পরিয়ে মুখে হাসি। আমি ভাইয়ার দিকে তাকিয়ে আছি। তখনই চাচি রুমে আসে আর আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে পুরো রুমে চোখ বুলিয়ে নেয়। হয়েছে? জি চাচি। যা তাহলে, রান্নাঘরে গিয়ে বাসন মেজে ফেল। আমি রান্নাঘরে চলে এলাম। সারাটা দিন আর বসতে পারলাম না, একবার খাবার দিয়েছিল তাও খেতে পারিনি। বিকেল ৩:৩০ কাজ শেষ হলো। বাসায় ইহান ভাইয়ার নানাবাড়ির লোক, ফুপুরা সবাই ভাইয়াকে আনতে গেছে। তার বোন ইমা, ইলা যমজ বোনেরা। চাচাকে সারাদিন দেখিনি। চাচি বলেছে কাজ শেষ। আমি রুমে এসে ধপ করে বিছানায় শুয়ে পড়লাম, আর পারছি না। কিন্তু এভাবে ঘুমোনো তো যাবে না, তাই উঠে ওয়াশরুমে গিয়ে কোনো রকম গোসল করে নিলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। চাচি বলেছে মেহমানদের সামনে যেন না যাই, আমাকে রুমে থাকতে বলেছে। রাতে খাবার রুমেই দিয়ে যাবে, আমার জন্য ভালোই হয়েছে। ঘুম ভাঙল ঠান্ডা বাতাসে। এত শীত করছে কেন? আজ তো গরম ছিল। তাকিয়ে দেখি বাইরে অন্ধকার, মানে রাত হয়ে গেছে। এত সময় ঘুমালাম, উঠতে গেলে উঠতে পারছি না, শরীর ব্যথা, গা গরম, জ্বর এসেছে। ইহান ভাইয়া চলে এসেছে বোধহয়, এতক্ষণে পানির পিপাসা পেয়েছে। গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। রুমে পানি নেই, বাইরে যেতে হবে। দরজা ফাঁক করে দেখলাম বাইরে ফাঁকা, কেউ নেই। সবাই কি ঘুমিয়ে পড়েছে? ভাবতে ভাবতে বেরিয়ে এলাম। ডিম লাইটের আলোতে ডাইনিং টেবিলে এলাম, পানি খেয়ে নিলাম। খিদে পেয়েছে খুব, সারাদিন ভালোমতো খেতেও পারিনি, রাতে তো খাবার দেয়নি। ফ্রিজ খুলে দেখলাম খাবার নেই, শুধু মিষ্টি আছে। খালি পেটে মিষ্টি খেয়ে ভালো লাগছে না। পানির জন্য পেছনে ঘুরতেই কারো বুকের সাথে বাড়ি খেলাম। সারা শরীর কেঁপে উঠল, কেউ আমার সামনে দাঁড়িয়ে আছে, যার মুখ বোঝা যাচ্ছে না। আমি তার বুকের সাথে লেপ্টে আছি। ভয়ে এক পা পেছনে গেলাম। এ কি, সামনের লোকটা আমার হাত ধরে টেনে আমার কোমর জড়িয়ে ধরে। আমি বিস্ময়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। এটা কে? আমি ভূতে ভয় খুব পাই। এটা কি ভূত? বড় বড় চোখ করে তাকিয়ে আছি সামনের আবছা অন্ধকারে লোকটার দিকে। সারা শরীর থরথর করে কাঁপছে ভয়। নিজেকে আর ঠিক রাখতে পারলাম না, জ্ঞান হারিয়ে লোকটার ওপরেই ঢলে পড়লাম। সামনের লোকটা আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। সে আর কেউ না, ইহান ছিল। ও একটা দরকারে নিচে এসেছিল। বাসায় আসার পরেই সবার আক্রমণের শিকার হয়েছে। এটা খাও, ওটা খাও, সবাইকে পেরিয়ে বিশ্রাম নিতে গিয়েছিল। নিচে এসে চোখ যায় কেউ ফ্রিজ খুলছে। কপাল কুঁচকে তাকিয়ে আছে। একটা মেয়ে, সন্দেহ নিয়ে নিচে আসে। মেয়েটা দুটো মিষ্টি গপাগপ খেয়ে নেয়। সন্দেহ হয়, চোর নয় তো? কাছে যায়। অদ্ভুত, মেয়েটা ওকে ভয় পায় দেখেই ইহান শিওর হয় যে চোর হবে। কিন্তু মেয়েরাও চুরি করে ভেবে কপাল কুচকায়। ও মেয়েটাকে শক্ত করে ধরে, আর মেয়েটা হঠাৎ ঢলে পড়ে ওর ওপরে। তখনই লাইট জ্বালিয়ে কেউ ছুটে আসে,